এই যে অনেকে বলে, আমার বন্ধু আনু মোহাম্মদ প্রায় সময় প্রবন্ধ লিখে বলে যে আমাদের দেশ তো রিপাবলিক, প্রজাতন্ত্র বলে কেন, আমরা কার প্রজা? এখন তার রাজা নাই। আসলে আমরা প্রজা হলাম বিধানের প্রজা। এই জন্য আমাদের সংবিধান কথাটা ব্যবহার করা হয়েছে। আমাদের দেশে অনেক পণ্ডিত, হাফ পণ্ডিত বলে না না সংবিধান বলা যাবে না, গঠনতন্ত্র বলতে হবে। সংবিধান মানে হচ্ছে সম্যক বিধান, সুপ্রিম ল। ইউরোপীয় ভাষাগুলিতে বলে বেসিক ল, গ্রাউন্ড ল। তো সেই জন্য তার মধ্যে একটা অংশ হচ্ছে রাষ্ট্র কীভাবে চলবে, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগের কী সম্পর্ক থাকবে, এইটা হচ্ছে গঠনতন্ত্র। কিন্তু সেখানে মৌলিক অধিকার থাকবে মানুষের, যেটা পরিবর্তন করা যাবে না। কিন্তু মৌলিক অধিকারের অধীনে যারা আমরা আছি, আমরা কিন্তু সংবিধানের অধীনে, এই জন্য আমাদের প্রজা বলা হয়, আমরা বিধানের প্রজা। এখানে রাজা কি? বিধাতা সংসারের রাজা, লালন ফকিরের গানে আছে। এখানে হচ্ছে সংবিধানই হচ্ছে রাজা, সেই জন্য আমরা প্রজা উপাধি গ্রহণ করতে পারি, ইংরেজিদেরকে সিটিজেন বলে। তো সেই জন্য বলছি সংবিধানের অধীনে যেমন আছে, শাসন ব্যবস্থার অধীনে আমরা বাস করি, কারণ শাসকদেরকে আমরা অনুমতি দিয়েছি। এখন শিক্ষা ব্যবস্থা যেটা বলছি সেটা হচ্ছে রাষ্ট্রের অন্যতম কর্তব্য, কিন্তু চিরকাল আমাদের সমাজে রাষ্ট্রই দায়িত্ব পালন করেনি, আমাদের সমাজে দায়িত্ব পালন করেছে। রবীন্দ্রনাথের লেখা বললে এটা বোঝা যায়। তা আমি দ্বিতীয় প্রশ্ন আপনাদের আলোচনা করব, আমাদের শিক্ষা তাহলে সর্বজনীন হলো না কেন? যার যার পরিবারের শিশুর শিক্ষার বা তাকেই নিতে হয়, কিন্তু যখন একটা সমাজ ব্যবস্থা গড়ে ওঠে তখন দেখা যায় ক্রমশ সমাজের জন্য শ্রমিক উৎপাদন করা, শাসক উৎপাদন করা। শাসক উৎপাদন না করে তো সে রাষ্ট্র চালাতে পারবে না। তার তো একসময় তার আইসিএস ছিল, এর আগে তার ব্রিটিশরা তাদেরকে ক্লার্ক হিসেবে এনেছিল। আমাদের এখানে মুঘল আমলে কী করে শাসক নিয়োগ করা হতো? আমি সেই লম্বা আচরণ যাচ্ছি না। ধীরে ধীরে শাসন সবসময় তৈরি করার জন্য ঊর্ধ্বতন লোক লাগে, এরা কিন্তু ইন্টেলেকচুয়াল, এদেরকে বুদ্ধিজীবী বলতে হবে। সুতরাং আমি বলবো স্কুলের কাজ হচ্ছে বুদ্ধিজীবী উৎপাদন করা। আর যে বুদ্ধিজীবী নয়, আমি বুদ্ধিজীবীর ব্যাপক কথাটা নিলাম, আর স্কুলের কাজ হচ্ছে কি? শ্রমিক উৎপাদন করা। এবং এইটা আপনি আমাদের সেনাবাহিনীতে দেখেন, নিচে আছে সিপাহীরা, নায়কেরা, হাবিলদারেরা, তারপরে এরা হলো এনসিও, তারপরে হলো জেসিও, তারপরে হচ্ছে অফিসাররা। রিক্রুটমেন্ট কীভাবে হয়? দুই জায়গার থেকে হয়। পুলিশের রিক্রুটমেন্ট বিসিএস থেকে গেলে আপনি প্রথমেই এএসপি হয়ে শুরু করবেন আর করবে। এই যে হায়ারার্কি আছে দুই ভাগে, আর্মিতে, পুলিশে, রাষ্ট্রে, কর্মচারীদের মধ্যে। এখন আমাদের চাকরির মধ্যে কত গ্রেড আমি জানিও না, হয়তো 30 গ্রেড আছে। হ্যাঁ, সিনিয়র গ্রেড থেকে নিচে পর্যন্ত হয়তো ইনশাল্লাহ গ্রেড আরও পরে বাড়তে পারে। তো এইভাবে যে অপূর্ব গ্রেডের সময়, এটা হচ্ছে আমাদের সমাজের মৌলিক বাস্তবতা। এখন আমাদের বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য স্কুল কলেজের দিকে যদি তাকাই, শিক্ষা ব্যবস্থা যখন বলেন, আমি আপনাকে বলবো, কল্পনা করেন এক টুকরা কাপড়, ধরেন একটা গামছা, সিরাজগঞ্জের দিকে যে গামছা বানায়, গামছার মধ্যে একটা থাকে টানা আর একটা হলে পোড়েন, ওয়ার্প এন্ড রুফ। আমাদের টানাটা কি? এটা হচ্ছে ভার্টিক্যাল হায়ারার্কি। উপরে বিশ্ববিদ্যালয়, মাঝখানে কলেজ বা টেকনিক্যাল স্কুল, তার নিচে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, নিচে মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে হায়ারার্কিক্যাল ডিভিশন। আপনি একদিনে তো সমস্ত পৃথিবীর, লেনিন বলতেন সারা পৃথিবীর কৃষিকাজ 1 একরের উপর আপনি করতে পারবেন না। কাজে সমস্ত শিক্ষাকে আপনি 1 বছরের মধ্যে আনতে পারবেন না, আপনাকে এটা 20 বছর বা 18 বছর বা 16 বছর বিস্তৃত করতে হয়। আরেকটা আছে হরাইজন্টাল ডিভিশন। এই যে কথাটা আগে আলোচিত হয়েছে, বহু প্রকারের শিক্ষা আমাদের, ইবতেদায়ী, কিন্ডারগার্টেন, ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, সরকারি, বেসরকারি। আমাদের সকলের চোখের সামনে ঘটনাগুলি ঘটছে না? এটা তো শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ দুটুকু মিলে একটা শিক্ষা ব্যবস্থা। একটা হচ্ছে টানাটানি বা ভার্টিক্যাল, আর একটা হরাইজন্টাল বা আড়াআড়ি, পাশাপাশি। এই নিয়ে এই কাপড়টুকুই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। এটার প্রথম কথা হচ্ছে, এর মধ্যে যে অর্থনৈতিক খরচটা হচ্ছে সেটা রাষ্ট্রেরই বহন করা উচিত ছিল, যদি আমরা রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি মেধাবী, সবচেয়ে বেশি দক্ষ লোকদের পেতে পারি। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা করি, শিক্ষা তাহলে আমাদের সার্বজনীন হলো না কেন? মানে কথা তো ছিল ব্রিটিশ আমলেই আমাদের এখানে এই পূর্ব বাংলা, যেটা পূর্ব পাকিস্তান হয়েছিল, পরে বাংলাদেশ হয়েছে, 1940-41 সনের যে আদমশুমারি, সেইটা অনুসারে এখানে শিক্ষার হার ছিল শতকরা 6। শিক্ষা মানে অক্ষর জ্ঞান আছে এমন লোকের। এটা ধীরে ধীরে এখন কোথায় আসছে আপনারা জানেন। আমরা বলছি শতকরা 74 জন অক্ষর নাম লিখতে পারে, কিন্তু পত্রিকা পড়তে পারে কয়জন? সে ভয়ানক। তাহলে তার সরকারি হিসাবটাও যদি মেনে নিই আমরা, যেটা অনেকটা বানোয়াট, শতকরা 74 জন নাম লিখতে পারে, বাকি 26 জন যে লিখতে পারে না, তার দায় কার? মহাত্মা গান্ধী পর্যন্ত বলেছিলেন যে উনি বলছিলেন নয় তালিম, নতুন শিক্ষা, বুনিয়াদী শিক্ষা 7ম শ্রেণী পর্যন্ত পড়াবেন। তারা কি শিখবেন? তারা নিজের মৌলিক ভাষা শিখবেন, একটু গণিত শিখবেন, নাম স্বাক্ষর করতে পারবেন। সেইটুকু শিক্ষাও সবাইকে দেওয়া, শুধু আমাদের দেশে নয়। দেখেন ভারতে
এমনকি পাকিস্তানেও এটা সম্ভব হয়নি, শ্রীলঙ্কা হয়তো একটু হার বেশি। এইখানে আমাদের একসাথে ভাববার ব্যাপার আছে, এটাই বলছি। বর্তমানে আমরা যেখানে এসেছি এখানে আমরা নতুন নতুন শ্রেণী বিভাজন তৈরি করেছি, যে সবাই তো উচ্চশিক্ষায় যেতে পারে না। আপনারা জানেন ঝরে পড়ার ব্যাপারটা যে বলছেন, যারা ঝরে পড়ে না, যারা এসএসসি শেষ করে তাদের কতজন এইচএসসিতে যায়, তাদের কতজন এরপরে বিএ বা এমএ পাশ করে। আমরা সবাই বলেছি যে আস্তে আস্তে লোকজন ছড়ে কাজে চলে যায়। কী কারণে যায় আপনি সেখানে পাচ্ছেন না। এখন দ্বিতীয় প্রশ্নে আমি আসি, শিক্ষা আনন্দদায়ক হয় না কেন? কারণ এখন শিক্ষা ব্যবস্থা যেভাবে করা হয়েছে, আপনারা সকলেই চিন্তা করেছেন 1960-এর দিকে আমাদের দেশে শিক্ষার একটা সংস্কার হয়েছিল। সেই সংস্কারটা হচ্ছে যে নবম শ্রেণী থেকে, আগে প্রবেশ শিক্ষা বা এন্ট্রান্স পর্যন্ত সবাই একরকম পড়তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। এখানে যখন ইস্ট পাকিস্তান এডুকেশন বোর্ড হলো, আস্তে আস্তে 1960-এর দিকে একটা সংস্কার হলো, তখন আন্দোলনও হয়েছে যে ক্লাস 9 পরেই বিজ্ঞান, মানবিক, বাণিজ্য, শিল্পশিক্ষা, সঙ্গীত, শারীরিক শিক্ষা এরকম 6 ভাগ করা হলো। এখন হয়তো আরও বাড়ানো হয়েছে। আচ্ছা, এইটা কোন যুক্তিতে করা হলো? তখন এই যে কর্মমুখী শিক্ষার কথাটা আসলো, ভোকেশনাল এডুকেশন, যে গরিবের ছেলেদের, আসলে গরিব বলছে না, কিছু ছেলে যাদের মেধা নাই তারা আর উচ্চশিক্ষায় যাবে না, তারা ভোকেশনাল শিক্ষায় যাবে। এবং দেখেন কত আলাদা আলাদা ভোকেশনাল ইনস্টিটিউট হলো, কতগুলি সরকারি উদ্যোগে, কতগুলি প্রাথমিক উদ্যোগ হচ্ছে। কোরিয়ান টেকনোলজি, এখানে আমাদের গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, এগুলোকে আমি ছোট করছি না, কিন্তু এগুলো হলো। এখন কি হচ্ছে, ফ্যাশন টেকনোলজি নামে ইউনিভার্সিটি হচ্ছে, লেদার টেকনোলজি নামে ইউনিভার্সিটি হচ্ছে। এইটাই হচ্ছে আমাদের কালের প্রধান প্রবণতা, শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতেই। কিন্তু আমাদের দেশে বিশেষ যেটা হচ্ছে, আমরা তো একে তো ধনতান্ত্রিক সভ্যতার মধ্যে আছি, আমরা নিচের দিকে আছি, যেটা অরূপ রায় যেটা বলার চেষ্টা করছিলেন, আমরা তো কলোনি ছিলাম। কাজে হুবহু ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো আমাদের চোখের সামনে রূপের ব্যঞ্জনা তৈরি করে। ও হার্ভার্ডের মতো, অক্সফোর্ডের মতো আমরা বলি, অমুক অক্সফোর্ডে পড়ে আসছে, কিন্তু আমাদের তলায় সেটা হচ্ছে না কেন বলে আমরা দুঃখ প্রকাশ করি। কিন্তু আমাদের অবস্থাও ওদের মতো, সব জায়গাতেই দেখা যাচ্ছে ভোকেশনাল এডুকেশন যেটা বলে সেটার উপর গুরুত্ব দিতে গিয়ে, যেটাকে আমরা আগে হিউম্যানিটিস বলতাম, মানবিক বিদ্যা, যেটা আমাদের পাঠশালা, যেটা মানবিক বিদ্যা শিক্ষা প্রতিষ্ঠান, মানবিক শুধু নয়, যে শুধুমাত্র চিন্তা করা যেটাকে বলে, সেটার উপর গুরুত্ব ক্রমশ কম দেওয়া হচ্ছে। এটার নাম ডিসইন্টারেস্টেড স্কুলের জায়গায় এখন হচ্ছে ইন্টারেস্টেড স্কুল। ডিসইন্টারেস্টেড মানে শিক্ষার খাতিরে শিক্ষা। গ্রামসি যেটার নাম দিয়েছিলেন ফরমেটিভ এডুকেশন, যেটা আমরা রবীন্দ্রনাথের গল্পের মধ্যে পড়েছি যে আমরা 3 জন একসঙ্গে মানুষ হইতেছিলাম। এই মানুষ হওয়ার শিক্ষা, সেটা এখন ক্রমশ বাদ যাচ্ছে, এবং মানুষ হওয়ার শিক্ষা বলতে যেটা বলা হতো সেটা এখন মানবিক বিদ্যায় পরিণত হয়েছে। এবং সেখানেও দেখেন আমাদের সিলেবাসে কোনো দর্শন পড়ানো হয় না। ভাগ্য ভালো যে পড়ানো হয় না, পড়া হলে কী যে বিরক্তিকর হতো আমি অনুমান করতে পারি না। আচ্ছা, দর্শন কি জিনিস এই কথা তো বলতে হয়। মানুষ কি, এই প্রশ্নটাই হচ্ছে দর্শনের মৌলিক প্রশ্ন সমাজের জন্য। আমাদের এখানে দেখেন পরিবেশ পরিচিতি পড়ানো হচ্ছে, বাংলাদেশ স্টাডিজ পড়ানো হচ্ছে, বিজ্ঞান পড়ানো হচ্ছে। যেটা আসলে পড়ানো দরকার ছিল অধিকার ও কর্তব্য, একটা বিষয় আছে পৌরনীতি নামে, কিন্তু তার মধ্যে ওটার কোনো ছেটেফোঁটাও নাই। আপনার গণিত শেখা যেরকম জরুরি উচ্চতর শিক্ষার জন্য, পরিসংখ্যান শেখা যেমন জরুরি, এগুলি তো মুখস্থ করে শিখতে হবে। ছোটোবেলায় যে আমরা নামাতা মুখস্থ করেছি, একসাথে টেবিলে যদি 8 ঘন্টা পড়ে না করতাম, ঘুম পড়তো, তাহলে এখন এই বয়সে আমি 16 ঘন্টা পড়ে কাজ করবো কীভাবে? অনেকে বলে থাকে মুখস্থবিদ্যার নিন্দা করে থাকে, আমি কিন্তু মুখস্থবিদ্যার পক্ষে। এই জন্য যে কঠিন পরিশ্রম না করলে, ছোটোবেলায় অভ্যস্ত না হলে হবে না। এই জন্য স্কুলের প্রথম রিফর্ম যাওয়া দরকার। সেই স্কুল, প্রথম কথা আমি আসছি, প্রত্যেক শিশুকে যেই পর্যন্ত যে শিক্ষাটা না দিলেই নয়, সেখানে শিক্ষকের ভূমিকা প্রধান। এবং তাই শিক্ষা, ছাত্র জানবেই না তাকে কী পড়তে হবে, তাকে তার ভাষা শেখাতে হবে, তাকে গণিত শেখাতে হবে, তাকে বিজ্ঞানের অ আ ক খ শেখাতে হবে, এবং তাকে অধিকার ও কর্তব্যকে শেখাতে হবে, তার কোনটা উচিত কোনটা অনুচিত শেখাতে হবে। এইটা নিয়ে তর্ক করার কিছুই নাই, কিন্তু সেটা নিয়েও আমাদের তর্ক হয়েছে। 2-1টা প্রশ্ন বলে আপনারা টের পাবেন আমাদের প্র্যাকটিস এবং রিয়ালিটির মধ্যে পার্থক্য কী। এরপরে শিশু যখন আরেকটু বড় হবে, যেমন একটা প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিশু, তারপরে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শিশু ধরেন, তার শুধু বয়স বাড়ছে কিন্তু তার কোয়ালিটি একই থেকে যায়। এটা মনস্তাত্ত্বিকরা হয়তো 1 বছর এদিক ওদিক করবেন, আমি তা নিয়ে তর্ক করছি না। এরপরে যখন হাই স্কুলে যায় তখন তার আরও একটু চিন্তাভাবনা বিকশিত হয়। আমরা যদি শিশুদেরকে লজিক পড়াই 1 = 1, এটা হলো খুব অ্যাবস্ট্রাক্ট, কিন্তু অনেকের ধারণা কি এটা 1 = 1 হয়, কি একটা হাতির সমান কি একটা গাধা হবে? প্রত্যেক শিশুই বুঝতে পারে 1 = 1টাকে বলে বিমূর্ত, একটা হাতি এবং একটা গাধা যে এক নয়, সেটা মূর্ত রূপ হলেই ধরা পড়ে, এটা আলাদা হয়ে যায়। আমাদের এখানে লজিক পড়ানো শিক্ষার কিছুই নাই। গণিতটাও পড়ানো হয় অত্যন্ত
শফিক যেভাবে বলেছে সেভাবে এটা গল্প আকারেই পড়ানো হয়, গণিত পড়ানো হচ্ছে না, এইগুলি সংস্কারের মধ্যে পড়বে। আজকে আমি আলোচ্য সেটা করতে চাই না।